ক্ষমতায় বসতে না বসতেই বিএনপি সরকার এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলল, যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। মাত্র দ্বিতীয় দিন, মাত্র ৪৮ ঘণ্টাও পার হয়নি, অথচ এই অল্প সময়ের মধ্যেই বিএনপি সরকারের ভেতরের রহস্য লুকোনো ছিল, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা কি, সেটা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ গল্পটা যত এগোবে ততই চমকে উঠবেন আপনি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটা কথা বেরিয়ে এসেছে, যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই পড়ছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা না। এই কথাটা যখন প্রথম কানে এলো তখন মনে হলো ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি। একদম সরকারেরই মুখ থেকেই বয়ান এসেছে, আর এই এক বয়ানের মধ্য দিয়ে বিএনপি সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। সেটা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায়। তবে এখানে একটা বড় চমক অপেক্ষা করছে। এই রবিউল এই ধরনের নেতারা এদের মন্ত্রিত্ব বেশি দিন টিকবে না। তারেক রহমান দেবেন মন্ত্রিসভা থেকে, শুধু এদেরকে না, আরও অনেককে। সামনে আরও অনেক নাটক দেখতে পাবে মানুষ। ডক্টর খলিলুর রহমানকে মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ভূমিকা দেখেছেন। এরকম আরও অনেক চরিত্র আসবে। ইউনুস কোথায় ঢুকবে? অনেক মানুষ, মানে এখানে যে সব মন্ত্রী বসে আছেন যাদের কোনো যোগ্যতা নেই, শুধু দলীয় আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন, তাদের অনেকেরই চাকরি আসলে আজ শেষ হয়ে গেছে। এখন তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে না হয়তো, কিন্তু তারেক রহমান রেড মার্ক দিয়েছেন। রবিউলের এই বক্তব্য, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি না, এই একটা কথার মধ্য দিয়ে তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো সময় লাগবে, কিন্তু পরিণতি নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এলো, এটা কি এমনি এমনি হয়েছে? না, একদম না। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করছে। ডক্টর ইউনুসের ম্যাথিউস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন। এটা ছিল ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত না আন্তর্জাতিক শক্তি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এমনি তো আর কেউ ক্ষমতায় বসায় না। বিনিময়ে কি দিতে হয়েছে? বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেটা হলো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটু সাধারণ জ্ঞান খাটালেই বোঝা যায় যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কিন্তু সামলানো যায়নি। শুরুতে একজনকে না ঢোকালে পরে আরও কাউকে ঢোকানো যেত না। এই খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিং করবেন। ইউনুস গ্রুপের আরও অনেকেই মন্ত্রী পরিষদে ঢোকাবেন। কিভাবে ঢোকাবেন? রবিউলের মতো নেতাদের সরিয়ে। আর রবিউলরা নিজেই লাঠি খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছেন এই ধরনের আগাম বিতর্কিত বক্তব্য দিয়ে। চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু তারেক রহমান নিজেই তো এদেরকে রাখবেন না। একটু সময় দিন, দেখবেন ইউনুসের অনেক কিছু ঢুকিয়ে একটা প্রভাব বলয় তৈরি করা হবে। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং শেষ পর্যন্ত ইউনুস নিজে রাষ্ট্রপতি হতে পারে। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু রাজনীতিতে অবিশ্বাস্য বলে কিছুই নেই। কারণ এমনি তো আর ক্ষমতা দেওয়া হয়নি বিএনপিকে, তার বিনিময়ে তো দিতেই হবে। এবার আসা যাক জামায়াতের প্রসঙ্গে। বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেয়েছে বলে ভুল হবে, যেভাবে নিয়েছে তাতে বিরোধী দলের কোনো দাম নেই। 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো অজানা দামও থাকে না। বিএনপি যা চাইবে সেটাই পাস হবে। সংসদে জামায়াতের চিৎকার করেও লাভ নেই। এনসিপি জামায়াত মিলে চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। পার্লামেন্টের স্পিকারের গায়ে মারলেও কিচ্ছু হবে না, কারণ শেষ পর্যন্ত বিএনপির প্রস্তাবই পাশ হবে। তাহলে জামাত চুপচাপ কেন? এখানেই আসল রহস্য। হয়তোবা জামাত জানে যে ইউনুস রাষ্ট্রপতি হবেন, তারপর একটু ভারসাম্য আসবে, এখন ভালো কিছু হতে পারে। এটাও হতে পারে যে জামায়াত এই পুরো খেলাটা জেনেও চুপ করে আছে, কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। একদম জামাত কিছুই জানবে না তা কিন্তু না, তো জেনেও চুপ থাকাটা একটা কৌশল হতে পারে। এটা একটা পারসেপশন, তবে রাজনীতিতে পারসেপশনই অনেক সময় বাস্তবতায় পরিণত হয়। এবার ডেইলি স্টারের প্রসঙ্গে আসি। এই খবরটা ডেইলি স্টার প্রকাশ করেছে এবং সেই রিপোর্ট করার কারণে যে সাংবাদিকেরা লিখেছেন তার কপালে বিপদ নেমে আসতে পারে। কারণ বিএনপি সরকারের আমলে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানে আগুনে হাত দেওয়া। সংবাদ স্বাধীনতা কতটুকু থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আলামত ভালো না। হাসিনা সরকারের আমলে প্রথমবারের মতো একজন সাংবাদিককে জেল খাটতে হয়েছিল।
এখন সাংবাদিকদের কি অবস্থা হয় সেটা সময়ই বলে দেবে। তবে ডেইলি স্টার এত বড় সাহস দেখাতে পেরেছে তার পেছনে একটা কারণ আছে। ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো এদের পেছনে আছে, কিন্তু সেই ভারতই কিছুদিন পর বিএনপিকে বেকায়দায় ফেলবে। ১.৫ বছরের মধ্যে ভারত বিজেপির হাত ছেড়ে দেবে। যে হাত ধরে বিএনপিকে ক্ষমতায় তুলেছে সেই হাতই একদিন ছেড়ে দেবে। তখন আসল মজাটা বুঝবে। বিএনপি এবার আর একটা চমকের কথা বলি। তারেক রহমানের সরকারে সাবেক শিবিরের কিছু মানুষ ঢুকে পড়েছে, যাদেরকে গুপ্তচর বলা হয়। নজরে পড়েছে ২৪ জন। এদের সরানো যাবে না সহজে। তবে বিএনপির থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছেন তাদের কপালে বিপদ আছে। সেরকমই একটা ঘটনা যে ঘটে গেছে। এখন মূল প্রশ্নে ফিরে আসি। সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা কি সত্যিই চাঁদাবাজি? না, উত্তরটা খুব সোজা, এটা সত্য না। সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক আছেন, যাদেরকে অনেকে দালাল বলে থাকেন, এদের কোনো চাকরি নেই, কোনো কাজকর্ম নেই। এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্য। তারা যেভাবে টাকা নিক না কেন সেটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া টাকা নিলে সেটা তো ছিনতাইয়ের পর্যায়ে ঠেলে যায়। জোর করে বাধ্য করে যদি কারোর কাছ থেকে টাকা আদায় করেন সেটা তো ছিনতাই, সেটা তো ডাকাতি। বিএনপি নেতারা আসলে চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। তারা ছিনতাইকে চাঁদাবাজি বলছেন আর আসল চাঁদাবাজিকে বৈধ বলে চালিয়ে দিতে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয় সেটা একটা সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে। টোল হতে পারে, লাইসেন্স ফি হতে পারে। প্রতিদিন গাড়ি বের করলে সরকারকে কত টাকা দিতে হবে সেটা নির্ধারিত থাকবে। এই টাকা সরকার নেবে, প্রশাসন নেবে। যেমন বিদ্যুৎ বিল নেওয়া হয়, অন্যান্য সরকারি ফি নেওয়া হয়, ঠিক সেভাবে একটা পদ্ধতিগত কাঠামো থাকবে। ডিজিটালে দেওয়া যেতে পারে, কিন্তু বিএনপির দলীয় কর্মীরা সেখানে গিয়ে বসে থেকে সমঝোতা করে টাকা নেবে, এটা কোনো সিস্টেম না, এটা সরাসরি চাঁদাবাজি। তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দেওয়া হচ্ছে। এটা একটা জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল তাদের আসল উদ্দেশ্য। মাত্র ২ দিনের মাথায় নাগরিক হিসাবে দাবি একটাই, এই মন্ত্রীকে সরাতে হবে। যিনি চাঁদাবাজির বৈধতা দেন তিনি দেশ চালাতে পারেন না। তারপর খলিলুর টাইপের কাউকে আনেন কিংবা না আনেন সেটা বিএনপির ব্যাপার। যেহেতু দেশ চালাবেন তারা চালান, কিন্তু কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে রাজি না এদেশের মানুষ। এটা সর্বপ্রথম দাবি হিসাবে উত্থাপিত হলো। বাকিটা সময় বলে দেবে। তবে সামনের দিনগুলোতে আরও অনেক নাটক অপেক্ষা করছে। খলিলুর রহমান নাটক তো দেখা হয়ে গেছে, এরকম আরও অনেক রহমান নাটক সামনে আসবে। অপেক্ষায় থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।